পাঁচ হয়ে গেছিল বলতে চাই না, এগুলো গোপনই থাকুক। ভিডিওর মধ্যে আইসা পড়ায় চাকরিটা হোক শুধুমাত্র খোদার, আল্লাহর গোলামি হোক, আর কারো গোলামি করতে চাই না, না সরকারের না কোনো অফিসের বস। আমার তো ক্যামেরাই নেই। 5 থেকে 7,000 টাকার মতো এখান থেকে আয় হয়েছিল। সবাই কেমন আছেন? আশা করবো সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আমিও অনেক বেশি ভালো আছি। আজকের এই ভিডিওটা আমার বিগত সবগুলা ভিডিওর চেয়ে একদমই আলাদা। এরকম ভিডিও বা এরকম ক্যাটাগরি কোনোদিনও আসে নাই। সেটআপ দেখে মনে হচ্ছে যে এটা একটা পডকাস্ট। ইয়েস, অবশ্যই এটা একটা পডকাস্ট হতে যাচ্ছে। কার সাথে? চলো জেনে নেওয়া যাক। আজকের সামনে আমাদের চেয়ারটা একদম ফাঁকা। গেস্ট আসছেন, অদৃশ্য থেকে দৃশ্যমান হয়ে যাবে। সো সেটা আমরাও দেখব। তার আগে বলে নেই যে আপনারা এই চ্যানেলে ফিল্ম দেখছেন, ব্লগ দেখছেন, মিউজিক ভিডিও দেখছেন। আজকের বিষয়টা টোটালি আলাদা। আজকে আমরা আপনাদেরকে কোনো গল্প বলতে আসি নাই। হ্যাঁ, গল্প বলতে আসছি, তবে সিনেম্যাটিক কোনো গল্প না। সেই গল্পটা একটা মানুষের বাস্তব জীবনের। সেই মানুষটা আপনাদেরকে সারা জীবন গল্প বলে আসলো, বানিয়ে আসলো। এখন তার থেকে নিজের গল্পটা জেনে নেওয়া যাক। ভাবলাম এটা আপনাদের জন্য দরকারি হতে পারে, শিক্ষামূলক হতে পারে, তাই নিয়ে আসলাম। অনেকেই গেস্ট করেছেন কে হতে পারে আজকের গেস্ট। আজকের গেস্ট না, আমি নিজেই নিজেকে পরিচয় করার জন্য আপনাদের সামনে তুলে ধরতেছি। তো স্বাগতম আপনাকে আমাদের আজকের আলোচনায়। তো কেমন আছেন আপনি? কেমন আছি এই কথাটার উত্তরে যদি বলতে হয়, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে ভেতরেরটা যদি বলি, মোটেও ভালো নেই, বিন্দু মাত্র ভালো নেই। ঠিক আছে, ধীরে ধীরে সব জানবো, আপনার সব কিছু জেনে নেব। তবে প্রথম প্রশ্নটা আমার এটাই গিয়ে ঠেকাবে, আল আরাফ কে আসলে, তার পরিচয়টা কি, কিভাবে গল্পটা কিভাবে শুরু হয়েছিল, সব কিছু জানতে চাই। প্রথমেই এত বড় প্রশ্ন, শুরুটা কিভাবে করবো সেটাই তো বুঝতেছি না। যেহেতু জন্মই মানুষের যাত্রা শুরু করে, সো জন্ম থেকেই শুরু করেন। এরপর ধীরে ধীরে পড়াশোনার টপিকে, স্কুল কলেজ টপিকে যাব। আচ্ছা ঠিক আছে, জন্ম থেকেই শুরু করা যায়। জন্ম আমার 2007 সালে মধুপুরে। এখন স্টে করছে গোপালপুরে, কিন্তু মধুপুরে বাবা মার একটা বাসা ছিল। সেখানে আমার একটা হসপিটালে, ক্লিনিকে জন্ম হয়েছে। দেন একটা মিস্টেকের কারণে আমার যখন 4 বছর বয়স, তখন আমি নানির সাথে চলে আসি গোপালপুর। সম্ভবত আমার বাবার চাকরি চলে যায়, ওখান থেকে চলে আসি গোপালপুর। দেন বাবা মা এখানেই আশেপাশে চাকরি নেয়, আমি গোপালপুরে স্টে করে থাকি, বড় হতে থাকি, এখানে পড়াশোনা করতে থাকি। স্কুলের নাম ছিল চাইল্ড হেভেন টিউটোরিয়াল, কেজি স্কুলে পড়তাম। প্রাইমারি স্কুল, আম্মুর প্রাইমারি স্কুলে ভর্তি ছিলাম আর কি। সমাপনী পরীক্ষা ছিল যেহেতু, আমাদের ওখানে ভর্তি থাকতে হয়েছে। দেন হচ্ছে আপনার এখানে গোপালপুরের খুব ফেমাস একটি স্কুল, হাই স্কুল, সতীম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, এখানে পড়লাম 10 পর্যন্ত। এসএসসি দিলাম, দেন কলেজে ভর্তি হলাম ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এই হচ্ছে আমার বর্তমান, আমি কলেজে স্টে করছি, কলেজে পড়তেছি আর কি। এই আমি। হ্যাঁ আচ্ছা, যদি প্রসঙ্গ যেহেতু এই ক্ষেত্রে এসেই পড়লো, তাহলে আমরা এটাও জেনে নেই, আল আরাফ এত মেধাবী একজন ফিল্ম মেকার, এত কষ্ট করে সব কিছু বানাচ্ছে। স্টুডেন্ট হিসাবে আল আরাফ ঠিক কেমন, ছাত্র হিসেবে কেমন, সেটা
নিজে তো অনেক বলি সবাইকে, সবাই আমার উল্টা বলে দেয় যে নিজেকে নিয়ে এত করতে হয় না, এত ভাব ধরতে হয় না আর কি। আমি নাকি অনেক ভাব ধরি। সো বলুক, সমস্যা নেই। ছাত্র হিসেবে আমি যথেষ্ট ভালো। আমি কোনো সময় রেজাল্ট, রোল নাম্বার এগুলো দিয়ে ছাত্র বাছাই করি না অ্যাকচুয়ালি। ক্লাস 5 পর্যন্ত আমার রোল নাম্বার সবসময় 1 ছিল। প্রাইমারি স্কুল বলি, কেজি স্কুল বলি, সবসময় 1 ছিল। বৃত্তি পরীক্ষা দিয়েছি আমি সারা জীবনে 21টা 22টার মতো, তার মধ্যে হয়তো সারা জীবন 2টা আমি পাই নাই। সেই 2টা আমার শেষের দিকে, যখন আমি পড়াশোনার দিকে কিছুটা ফল করা শুরু করি, পড়াশোনার প্রতি কিছুটা রেগ্রেটনেস ফিল হয়, কিছুটা ঘৃণা সৃষ্টি হয়ে গেছে এক কথায় পড়াশোনার প্রতি আমার। এখন ক্লাস 8-এ উঠে ধাপ করে 9-এ আমার রোল হয়ে গেল 18। খুব সমস্যা, কেউ সাপোর্ট করে না। আর রোলটা কি, আমার রোল 5 হয়ে গেছিলো 8-এ, দেন 8-এ 5 থেকে 18 হয়ে গেল। 18 হয়ে যাওয়ার পরে একটু হলো, 10th গিয়ে আমার 11 করলাম কিছুটা পড়াশোনা করে। দেন এসএসসিতে জিপিএ 5 পাই নাই। ওইদিকে সমাপনী পরীক্ষায় আমি সারা গোপালপুর বোয়াপুরের মধ্যে 10,000 ছাত্রের মধ্যে সেকেন্ড হয়েছিলাম, এটা অঙ্কনে আছে। দেন কলেজে ভর্তি হইলাম। এখন খুব খারাপ অবস্থা আমার পড়াশোনার, খুব খারাপ অবস্থা আর কি। কারণগুলো বলতে চাই না, এগুলো গোপনই থাকুক। যদি বলি এক কথায়, আমার পরিবারের কারণে আমার পড়াশোনার ধ্বংস হয়েছে, ক্ষতি হয়েছে। পড়াশোনা ধ্বংস হয়েছে তাতে কি, আমি নিজে তো ধ্বংস হয়নি, তাই না? ফিল্ম মেকিং করছি, কিছুটা বুঝতেছি, জানতেছি। ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবো, ভালো কিছু করবো ইনশাল্লাহ। আচ্ছা, শৈশবের আরাফকে যদি একটা শব্দে বর্ণনা করতে বলা হয়, তখন আপনি কি নাম দিবেন? এক শব্দে যদি প্রকাশ করতে হয়, তাহলে বলবো আমি একদম ইনোসেন্ট, নিষ্পাপ, বোঝে না কিছু, অবুঝ, এরকম টাইপের একটা সরল সোজা বাচ্চা। সবার সব কিছু বিশ্বাস করে নিত, সব কিছুই করে নিত। অনেক বিনা কারণে অনেক শাসনের শিকার হয়েছে, অনেক কিছুর শিকার হয়েছে। আদর ভালোবাসা খুব কম পাইছে, যতটুকু পাওয়া উচিত তার, যে ফ্যামিলি থেকে বিলং করে, যতটুকু আদর ভালোবাসা শখ আল্লাহ পূরণ করার মতো ক্যাপাবিলিটি তার পরিবারের আছে, সেগুলোর কিচ্ছু সে পায় নাই। দেন একটা অবহেলিত অবুঝ শিশু, ইনোসেন্ট শিশু ছিল ছোটবেলায়। আচ্ছা, ছোটবেলায় কি কখনো মনে হয়েছিল যে ফিল্ম মেকিং আপনার জীবন হয়ে যাবে, নাকি সবকিছুই অপ্রত্যাশিতভাবে হয়ে যাচ্ছে? ছোটোবেলায় ফিল্ম মেকিংয়ের কথা মনে হয়েছিল বলতে, ছোটোবেলায় আমি ব্যাপক পরিমাণে কার্টুন দেখতাম। ব্যাপক পরিমাণে কার্টুন দেখার পাশাপাশি আমি ফিল্ম দেখতাম, সিনেমা দেখার টাইমে এক সময় যে ক্রিশ নামের ফিল্ম ছিল, কেট ক্রিশ নামের একটা কার্টুন ছিল, এখনও আছে। সেইটা আমার কাছে খুব ভালো লাগতো। আমি সেগুলো অঙ্গভঙ্গি করতাম। ক্রিস যেরকম লাভ দেয়, খুব ছোটোবেলার খুব ছোটোবেলায় 2-3-তে পড়ে, তখন যে আমি লাফাইতাম। আমার সাথে একটা বন্ধু ছিল, ফ্রেন্ড ছিল, ওকে আমি বলতাম যে তুই জানিস আমিও গোপনে ক্রিস যেরকম মাস্ক পরে ভোট করে, ওর পরিচয় কেউ জানে না, সেরকম আমার পরিচয় কেউ জানে না, শুধু তোরে বললাম। সেরকম করতাম আমি, ও বিশ্বাস করে নিত। এরকম করে পার হয়েছে। দেন দেবজিতের ফাইটিং দেখতাম, ডিসুম, তখন আমিও ডিসুম করতাম, মানে অ্যাকশন করতাম, অভিনয় ট্রাই করতাম, এরকম করতাম। কিন্তু কোনোদিন যে নিজে ফিল্ম বানাবো বা হিরো হবো, এরকম কোনো টার্গেট আমার মধ্যে ছিল না। তাহলে এদিকে কেন আসা হলো? সেই দিকে আসা হলো বলতে কেন জানি না, কিন্তু আমি আমার ফ্রেন্ডদের তুলনায় বাপ মায়ের কাছ থেকে সেরকম, ওরা যেরকম ওর বাপ মায়ের কাছ থেকে যেরকম অ্যাবান্ডেন্স পায়, আমি সেরকম পাই নাই, এখনও পাই না। এখন তো বিন্দুমাত্র পাই না, এখন আমার সাথে কথাই বলে না। সো আমি ফোন ইউজ করি ক্লাস 9 থেকে। পার্সোনাল না, বাবা মায়ের ফোন ব্যবহার করতাম। মাঝে মাঝে বাসায় রেখে যেতে বলতাম, রেখে যেত না।
দেন আম্মুর ফোন থেকে বিভিন্ন কন্টেন্ট দেখতাম, বিভিন্ন কন্টেন্টে বলতে যে ফেসবুকে যে এই রেশিওতে আর কি, এই রেশিওতে যে কিছু কিছু কন্টেন্ট বানায় শিক্ষণীয়, এগুলো দেখে ভালো লাগতো, বলতাম যে এগুলো আমিও বানাবো, ভাইরাল হয়ে যাবো। হ্যাঁ, সেগুলো বানানোর চেষ্টা করলাম, তখন আমি কিছুই পারি না, তখন আমি একটা ভিডিওর সাথে আর একটা ভিডিও জাস্ট জোড়া দিতে পারি, আর কিচ্ছু পারি না, আর কিচ্ছু এডিট করতে পারি না, কিচ্ছু এডিট করতে পারি না। সো তখন এই যে ন্যায়ের সন্ধানে যারা দেখছে শিশিরকে, তারপরে একটা পিচ্ছি গুন্ডার মতো বানিয়েছিলাম, একবারে চিকন যেটা সারোয়ার, সালমান, ইন্ট্রোডাকশনে ওদের নাম লেখা আছে শিশির আর সালমান, ওদেরকে নিয়ে আমি শুরু করছিলাম। ভিডিও বানাইতাম, ভিডিও প্রচুর শিখে হইতো, মিউজিক ভিডিও বানাইতাম, এগুলো নিয়ে বন্ধুদের কাছে অনেক ট্রলের শিকার হয়েছি, অনেক শিকার হয়েছি। ট্রলগুলো এখন করতে পারে না, কারণ এখন ভালো ভালো কাজ দিতে পারতেছি। এইভাবে পার হইতে হইতে ভিডিওর মধ্যে আইসা পড়া আর কি, এই যে কেবল সৃষ্টি হয়েছে কন্টেন্ট ক্রিয়েশন বা ফিল্ম মেকিং, এটা একটা বর্তমান যুগের একটা হিউজ সাকসেসেবল একটা কাজ। এটা চাকরির মতো না, চাকরি বলতে আমার কাছে মনে হয় যে চাকর, আমি চাকরি পছন্দ করি না। চাকরিটা হোক শুধুমাত্র খোদার, আল্লাহর গোলামি হোক, আর কারো গোলামি আমি করতে চাই না, না সরকারের, না কোনো অফিসের বসের, লাখ টাকা দিলেও না। আমার যদি কেউ ফ্রিতেও চাকরি অফার করে যাব না, যদি বলে যে বসে বসে থাকবো তো তোমার কোম্পানিতে একটা স্যালারি দিবে, যাবো না। স্যালারি কিসের, আবার কিসের স্যালারি, আমার এসব ভালো লাগে না, সেই কারণে এইদিকে আসা। আর ফিল্ম মেকিং আমার লাইফ হয়ে গেছে বলতে গেলে, ফিল্ম ছাড়া আমি আমার বর্তমানে কিচ্ছু বুঝতেছি না। জীবনের প্রথম বড় স্বপ্নটা কি ছিল আপনার? জীবনের ছোটবেলায় সবচেয়ে বড় স্বপ্নটা ছিল আমার ক্লাস 10 পর্যন্তই বলা চলে, বুয়েট বা ইঞ্জিনিয়ারিং একটা টার্গেট ছিল, ইঞ্জিনিয়ারিং একটা এইম ছিল আমার, যে ইঞ্জিনিয়ার হব। ছোটোবেলায় এটা ওটা বানাইতাম, আমি গাড়ি বানাইতাম, রোবট বানাইতাম, এটা ওটা চড়া দিতাম, তার তুর কেটে এটা ওটা করতাম, গাড়ি ভাঙ্গা ভিতর মোটরগুলো খুলেই করতাম, ইঞ্জিনিয়ার হব, আমি পড়াশোনা ইঞ্জিনিয়ারিং করবো, বিভিন্ন কারেন্টের কাজ করতাম। সো এখান থেকে কেমন জানি না, বললাম যে কিসের পড়াশোনা, আমার একটা শখের মূল্য যারা দিতেছে না, আমার একটা মূল্য দিতেছে না, এখন এইসব পরিবারের পছন্দের কারণ কেন করব? পড়াশোনা আমার ভালো লাগতেছে না, মনের বিরুদ্ধে যায় কাজ করতেছি। পড়াশোনায় অন্যের লেখা বই পড়তে হইতেছে, অন্যের তৈরি করা জিনিস পড়তে হইতেছে। আইনস্টাইন, নিউটন, এরা বড় হয়েছে কেমনে? নিজের তৈরি জিনিস বানায়। এখানে আমরা তাদেরটা পড়তেছি, তাহলে দুনিয়া আইগাবে কেমনে? আমরাও যদি আইনস্টাইন, নিউটনের মতো ভাবতে পারতাম, নিউটন কিছু বানাইতে পারতাম এই পড়া পরিবর্তে, তাহলে দুনিয়াটা আরও হয়ে গেত। আইনস্টাইন, নিউটন যেরকম দুনিয়াটাকে একদম ভাগাই দিছিল, এখন কিন্তু দুনিয়াটা আগাইতে পারতেছে না, কারণ তাদের মতো চিন্তা করার শক্তি হারাই ফেলেছে। কিসের জন্য? এখন সন্তানদের মনের ভিতরে ঢোকাই দেওয়া হয় চাকরি জিনিসটা। সেই কারণে আর কি এই জিনিসটা পাল্টে গেল আমার জীবন থেকে, এই জিনিসটা আর করতে ইচ্ছা করলো না। এই প্রথমবার ক্যামেরা হাতে নেওয়ার অনুভূতিটা কেমন ছিল? ভয়, উত্তেজনা, নাকি শুধুই নিজের উপর বিশ্বাস? আসলে প্রথমবার ক্যামেরা, আমার তো ক্যামেরাই নাই, অনুভূতি আর কি হবে? হ্যাঁ, ক্যামেরাই নাই, সামান্য একটা স্মার্টফোন দিয়ে ভিডিও শ্যুট করি। সে প্রথমবার যখন আমি শ্যুট করি তখন অনুভূতি বলতে, গল্প তো আমরা ভাবতে পারতাম না, তখন গল্প মাথায় আসতো না, কীভাবে বানাবো এরকম একটা আশঙ্কা ছিল। ভিডিও যে আমার বানাইতেই হবে, ভিডিও যে আমার করতেই হবে, না করলে যে আমার ধ্বংস হয়ে যাবে সব কিছু, মানে এরকম কোনো ফিলিংস ছিল না। আমার ফিলিংস ছিল একটাই, কীভাবে সব মানে ফিলিংস ছিল একটাই, করি, মানে চালায় যায় আর কি, এই ফিলিংসটা জাস্ট ছিল। গুরুতর ফিলিংস এরকম ছিল না যে কী করতে হবে, এই জন্য কোনো ওইরকম অনুভূতি লাগে না প্রথমবার। বাট যখন আমি ন্যায়ের সন্ধান বানাই, ফার্স্ট
ফার্স্ট প্রফেশনাল তো আমি বন্ধুরা জানতে আমাকে বলি, কিন্তু ন্যায়ের সন্ধানকে আমি বলবো আর কি, কারণ এটা ওই রকম মাইন্ডসেট রেখে মানেছিলাম যে না এরকম ফিল্ম আমি বানাবো ভবিষ্যতে। আর ন্যায়ের সন্ধান 2 এই 2টা একটু এটা করে লেস হয়েছে, কারণ তখন আমি ক্যামেরা অ্যাঙ্গেলগুলাই আমি বলবো যে গল্প ঠিক আছে, ক্যামেরা অ্যাঙ্গেলগুলাই একটু ঝামেলা হয়েছে। আর আমার এই কাস্টিং কম, অ্যাক্টার্স কম, এই কারণে একটু স্বল্পতা হয়েছে আর কি। জীবনের সবচেয়ে বড় বাধাটা কী ছিল বলে আপনার মনে হয়? এখানে বারবার পরিবারের কথাটাই আসবে। জীবনের সবচেয়ে বড় বাধা আমার পরিবার। হ্যাঁ, এটা আমি বারবার বলতে চাই, বারবার বলবো, কিচ্ছু করার নেই, বলতে হবে, না বললে চুপ থাকতে হবে। জীবনের সবচেয়ে বড় বাধা আমার পরিবার আর সমাজ। কেন তারা আমার আমার স্বপ্নটাকে দেখতেছে না কেন? তারা শুধু তাদের পড়াশোনা ছাড়া কিচ্ছু বুঝতেছে না, চাকরি ছাড়া কিচ্ছু বুঝতেছে না। এটা কিভাবে হয়? মানবো কিভাবে এইসব আমি? বলতে পারেন সাপোর্ট কি মোটেই করে না বলতে মোটেই করে না। তারা এইসব জিনিস বুঝতেই চায় না, আমারই বুঝতে চায় না। যে বলে যে এগুলো ভণ্ডামি করতেছি, আমি এগুলো নষ্ট হয়ে যেতেছি, পড়াশোনা বাদ দিয়ে করতেছি, নষ্ট হয়ে যেতেছি, ব্যাস। এখন দেখেন পড়াশোনা থেকে মন উঠে গেলেও আমি তাদেরকে একটা কথা বলছি যে আমি চাপ নিতে পারবো না, তবে পড়াশোনা আমি ছাড়বো না। পড়াশোনা রিলেটেড কোনো চাপ নিতে পারবো না। ওই যে আমার রিসেন্টলি তাদের কাছে আমি একটা ফোন চাইছি, যেখানে তাদের ইনকামের চেয়ে অনেক কম দামি, সেই ফোনটা অনেক কম দামি, 50,000 টাকার একটা ফোন চাইছি। তাদের ইনকাম প্রায় 80,000 70,000 প্লাস। নিজের বাসায় থাকে, এই যে বাসাটা তাদেরই। তো সন্তানের শখ, সন্তানের স্বপ্ন কেন দেখবে না তারা? শুধু সন্তান নেই কি তাদের জিনিসটা দেখবে? এটা ভাল লাগে না আমার। তাদেরকে আমি যথেষ্ট রেসপেক্ট করি। এখন এই ভিডিওটা পাবলিশ হওয়ার পরে অনেকে অনেক কমেন্ট করতেই পারে, কিন্তু আমার পরিস্থিতিটা তারা বুঝবে না। তারা বুঝলে ওরকম মাঝে মাঝে কমেন্ট না করে আমার পক্ষে কমেন্ট করবে, আমার বিশ্বাস। ইয়েস, আই বিলিভ দ্যাট, আই রিয়েলি বিলিভ দ্যাট। আচ্ছা, কোনোদিন কি আপনার কাছে আমার মনে হয়েছে যে জীবনের সব কিছুই মিথ্যা, কঠিন হয়ে যাচ্ছে অনেক কিছু, এখান থেকে সরে যেতে ইচ্ছা করতেছে, বাদ দিয়ে দিতে ইচ্ছা করতেছে, বা লাইফটা শেষ করে দিতে ইচ্ছা করতেছে? এত খারাপ অবস্থা কি জীবনের মধ্যে কোনো দিন ফিল হয়েছে? আমার কাছে এটা প্রায় প্রতিদিন লাগে, প্রতিটা রাত এরকম মনে হয় যে আজকেই হয়তো শেষ, আজকেই হয়তো আর বাঁচবো না, মরে যাই। কী হবে? ভিউজ পাচ্ছি না, ভিউজ কম আসতেছে, এইদিকে পরিবারের চাপ, কিছু বললে শুনতেছে না, মানে সব কিছু একদিকে আমি সামলানো খুব কষ্ট হয়ে যায়। এই কারণে আর কি খুব কঠিন মনে হয় দুনিয়াটা। এরকম কত হওয়ারই ছিল, হবে এইসব। আচ্ছা, একটা প্রশ্ন তো সবাইকে করে, আপনাকেও কেন ছাড়া হবে? আয়ের বিষয়টা কীভাবে দেখেন? ইনকামটা কীভাবে হচ্ছে? আমি ইনকাম কই পাবো? আমার ইনকাম কীভাবে আসবে? আমার কি মনিটাইজ আছে? মনিটাইজও নাই, চ্যানেলটাও বড় না, ছোট চ্যানেল, তাহলে আমি তো স্পন্সরও পাই না, ইনকাম কীভাবে করবো? ইনকাম করতে কিছু তো হয়, না হলে ইনভেস্ট করেন কীভাবে? হ্যাঁ, কিছু তো আছে, অবশ্যই ডেফিনেটলি আছে। যেমন ন্যায়ের সন্ধানে আমার ইনভেস্ট ছিল 500 টাকার মতো মাত্র। দেন ন্যায়ের সন্ধান 2 আমার 2500 টাকার মতো, 2500। বাট বন্ধুরা জানতে আমার লাভটা দিই, আমি গল্পের দিক দিয়েও লাভটা দিই, কাস্টিংয়ের দিক দিয়েও লাভটা দিই, ইনভেস্টমেন্টের দিক দিয়েও লাভটা দিই, নিজের আইকিউর দিক দিয়েও আমি লাভটা দিই। কীভাবে? বন্ধুরা জানতে একটা বড় স্কেলের একটা সিনেমা বা নাটক না, ফিল্ম, বড় স্কেলের একটা ফিল্ম, টুইস্টে ভরা, কমপ্লেক্সিটিতে ভরা। দেন আপনার কাস্টিং প্রায় 10 জনের উপরে, ন্যায়ের সন্ধানে যেখানে 4 জন ছিল। দেন আমরা 9 জন, প্রায় 10টা ক্যারেক্টারের মতো ছিল, করছি। বন্ধুরা জানতে আমার প্রায় 18,000 টাকার মতো ইনভেস্ট ছিল, আমার 18,000 টাকার মতো ইনভেস্ট। আমার কোনো ইনকাম নাই, কোনো সাপোর্ট নেই, বাবা মা কোনো সাপোর্ট করে না, তো আমি কেমনি করলাম? আমি ইংলিশ টিউশনি করাইছিলাম। হ্যাঁ, ইংলিশে আমি খুব ভালো একজন স্টুডেন্ট। ইংলিশ টিউশনি করাইছিলাম দুইজন শিক্ষার্থীর মোট
5,000 থেকে 7,000 টাকার মতো এখান থেকে আয় হয়েছিল। দেন আমি কিছু সেভিংস করছিলাম, জমাইছিলাম, এও দিছিল, ঈদের টাকা সব মিলিয়ে এইটা ইনভেস্ট করা হয়েছে আর কি। দেন স্বপ্ন, ছায়ালিপি, এগুলো তো হিউজ ইনভেস্টমেন্ট হয়েছে। আচ্ছা, আপনার যে একটা টার্ন হলো, দেখা যাচ্ছে বন্ধু নয় জানতে আমার ফিল্মটা বানানোর পরে এত বিশাল একটা ফিল্ম, 1 ঘন্টা প্লাস একটা ফিল্ম বানাইলেন, মানে কিভাবে হ্যান্ডেল করলেন? হ্যান্ডেল বলতে আসলে হ্যান্ডেল করতে হয়, এরকম করতে চাইলে হ্যান্ডেল করতে হয়। এবং আমি যে কাস্টগুলো করেছি, যে অ্যাক্টার্সগুলো কাজ করেছে, ওরা শুধুমাত্র অ্যাক্টিং ছাড়া আর কিচ্ছু করেনি। দু একজন ক্যামেরা ধরছে, বাট আমি বিশ্বাস করি যে একজন প্রফেশনাল ক্যামেরাম্যান যদি পাইতাম, বন্ধুরা জানতে আমার কুড বি বিগ হিট ফিল্ম, শুধুমাত্র ক্যামেরাম্যানের কারণে। কিছু ক্যামেরা অ্যাঙ্গেল আমার নিজের কাছে আমি জানি, কিছু ক্যামেরা অ্যাঙ্গেল প্রফেশনাল লাগে নাই, সিনেমেটিক লাগে নাই, সেগুলো বস্তা পচা হয়েছে। আমিও সবগুলো অ্যাঙ্গেল যে একদম মুখস্থ করে রাখছি এগুলো না। আমি ওরা এখান থেকে অ্যাক্টিং করতেছি, ওখানে বলতেছি যে এভাবে করবা, হয়ে ওঠে না ওই রকম। আসলে ও বুঝতেও পারে না, বোঝাইতেও পারি না, সব মিলে একটু সমস্যা হয়েছে। তাও হ্যান্ডেল করছি, এডিটিংয়ে কিছুটা খেল দেখায়া, বিজিএম মিউজিক করলে কিছুটা খেল দেখায়া। আবার রিসেন্টলি নাকি 2 ফিল্মের ইউনিভার্স করতেছেন একটা ফিল্মের ভিতরেই। হ্যাঁ, ছায়ালিপি যে ইউনিভার্সটা, না ফিল্ম না, এটা ওয়েব সিরিজ। হ্যাঁ, ও সরি, হ্যাঁ, ওই ওয়েব সিরিজ বানাচ্ছেন, ওয়েব সিরিজ। আচ্ছা, ঠিক আছে। এপিসোড 2 নিয়ে কি কিছু বলবেন? ধারণা দিবেন না? এপিসোড 2 কি বলবো? এপিসোড 1 এর পর এপিসোড 2 আমি কেন দিতে পারতেছি না? ওই তালহা, বড় বড় চুল, এই যে আমার বন্ধুরা জানতো আমার আয়নের ক্যারেক্টার ছিল, ও তো পোল্টিবাজ করলো আমার সাথে। ও শিশির, এরা পোল্টিবাজি করছে। প্রথমে যে দুজন দেখছেন, সারোয়ার আর শাহিদ, কি বলবো, সালমান আর স্বাধীন, ইন্ট্রোডাকশনে আছে ন্যায়ের সন্ধান 2, যে দুইটায় তারা ছিল, তারা আমার সাথে বল্লিবাজি করছে, মানে তাদেরকে তারা ছেড়ে দিচ্ছে আমার টিম। তালহা আমার সাথে বেয়াদবি করছে, ও আমার সাথে 2-3 বছরের ছোট, আমার সাথে বেয়াদবি করছে বইলা আমি ওরা না করে দিছি, বা ওইটিও না করছে, ও না করছে, আমিও না করে দিছি। এখন আমি এরকম তো চাই না। এরকম কি আমার টিম মেম্বারের মধ্যে একজনেও ওইরকম নাই যারা একটু নিজের থেকে চায় একটা ফিল্ম বানাইতে, নিজের থেকে ওরকম ইচ্ছা শক্তি কারণ নাই। আমি এটা তো অনেক বড় একটা প্যারা খেয়ে গেছি আর কি। এখন এপিসোড 1-এর পরে আমি অনেকগুলো যে গান দিলাম, 2টা গান দিলাম। এপিসোড 2-এর জন্য ওয়ার্ম আপ টিজ দিছি। এপিসোড 1-এর শেষেও কিছু সিন ছিল। ওই প্রথমে টিজার ট্রেলার থেকেও দর্শক অনেকটুকু গেস করে ফেলছে আমার মনে হয়। এর বেশি এপিসোড 2 সম্পর্কে ধারণা দেওয়ার মতো কিচ্ছু নাই। এখন সামনে বন্ধুরা জানতে আমার ইউনিভার্স আসবে, এটাও বলে দিলাম। শুধু এপিসোড 1-এ ন্যায়ের সন্ধানের ইউনিভার্স ছিল, বাট পুরো সিরিজটা জুড়ে ন্যায়ের সন্ধানের ইউনিভার্স চলবে। আর বন্ধুরা জানতে আমার ইউনিভার্স শুধুমাত্র এই এপিসোড 2-এই থাকবে। এই ইউনিভার্সের কথা একটা বলি, এই ইউনিভার্স কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আজ পর্যন্ত কোনো ফিল্ম মেকার করে নাই। হ্যাঁ, একটা ফিল্মের ইউনিভার্স আরেকটা ফিল্মের সাথে করছে, কিন্তু আমি একসাথে 3টা ফিল্মের ইউনিভার্স করলাম, মানে বন্ধুরা জানতে আমার ন্যায়ের সন্ধানের ইউনিভার্স ছায়ালিপিতে ঢুকে দিলাম। এরকম কেউ করে নাই। আর এপিসোড 2 থাকবে নিখুঁত টুইস্ট থাকবে এখানে। বন্ধু, রাজার পুত্র, সব কিছু মিলিয়ে যে বড় লেভেলের একটা টুইস্ট সাজানো হয়েছে, অসম। বাংলাদেশে এরকম আর কেউ করতে না পারে নাই। আমি মানি যে আমি একা সব করতে হয়, এ কারণে একটু ঝামেলা। আপনার কাজের প্রতিটা গল্পের পেছনে কোনো ব্যক্তিগত অনুভূতি থাকে নাকি শুধুমাত্র দর্শকদের কথাও চিন্তা করেই গল্প বানানো হয়? এর গল্প, ডিরেকশন, এডিটিং, কাস্টিং কীভাবে কি ম্যানেজ করতেছেন? ন্যায়ের সন্ধান আর ন্যায়ের সন্ধান 2, এই দুইটাতে আমার ব্যক্তিগত অনুভূতি বলতে খুব কমই ছিল।
খুব কমই ছিল। আমার ব্যক্তিগত লাইফটা একটু রহস্যময়, ন্যায়ের সন্ধান 2 একটু রহস্যময়, এই দুইটা গেছে কানেকশন হইয়া বন্ধুরা জানতে আমার ম্যাক্সিমাম অফ দ্য হিট পয়েন্ট আমার নিজের লাইফের বন্ধুদেরকে কিছু দেখানোর জন্য, নিজের পারিবারিক কিছু কথা বলার জন্য এখানে আছে ইন্ট্রোতে, নিজের স্বপ্নটা কিছুটা ভেঙে দেওয়ার জন্য, নিজের ভিতরে কতটুকু প্রতিবাদী চেতনা আছে এটুকু বোঝানোর জন্য বন্ধুরা জানতে আমার ইজ দ্য বেস্ট অপশন ফর মাই লাইফ ইন্ট্রোডাকশন। আমার জীবনের একটা ইন্ট্রোডাকশন এই বন্ধুরা জানতে আমারে কিন্তু ঢুকে গেছে। এখন ছায়ালিপি তো বন্ধুরা জানতে আমার একটা ইউনিভার্স, এখানেও আমার একটা প্রতিবাদী চেতনা ঘটে উঠছে। ব্যক্তিগত অনুভূতি আমার প্রত্যেকটা ফিল্মে ধরতে গেলে আসছে। আবার বন্ধুরা জানতে আমার সবচেয়ে বেশি আর স্বপ্ন ফিল্মটা ভিউজ খুব ডিগ্রেড, ভিউজ খুব কম পাইলাম। মনে করছে বন্ধুরা জানতে আমার যেহেতু হিট করলো, স্বপ্ন ফিল্ম সেটা অনেক 5 গুণ বেশি হয়ে যাবে, কিন্তু আফসোস হইল না 1.5Kতেই আটকে গেল, হইল না। সেজন্য একটা ডিগ্রেড। স্বপ্ন ফিল্ম অর্ধেকই তো আমার ভিতরের অনুভূতি প্রকাশ করার জন্য, আমার নিজের স্বপ্নটা বোঝানোর জন্য। স্বপ্ন মানে কি? আমার স্বপ্ন। হ্যাঁ, ব্যক্তিগত অনুভূতি তো অবশ্যই আছে। সত্যি বলতে দর্শক, আমার চ্যানেলের দর্শক অনেকেই জানে না যে আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর ডিরেকশন, গল্প, স্ক্রিপ্ট, এডিটিং, মিউজিক বানানো, বিজিএম বানানো, মৌলিক গান বানানো, A to Z প্রত্যেকটা কাস্টিং করা, আবার নিজেই হিরো হই, কারণ আমি হিরো হইতে চাই, শুধু ফিল্ম মেকার না, হিরো হইতে চাই। এই কারণে A to Z ক্যামেরা অ্যাঙ্গেল সব আমার দেখতে হয়। আজ যদি এমন একটা মানুষ এই ভিডিওটা দেখে যে স্বপ্ন দেখছে কিন্তু সাহস পাচ্ছে না, তাকে কি বলবেন আপনি? তার জন্য আমি একটা কথাই বলবো যে যদি ভাই তুই দেখিস যে তোর বাবা মা তোকে সাপোর্ট করতেছে, বিশেষ করে তোর বাপ যদি তোর পিঠে হাত রেখে, তোর কাঁধে হাত রেখে কোনোদিন বলে যে বাপ তুই আগায় যা, আমি জানি তুই কোনোদিন খারাপ কিছু করতে পারিস না, আর তোর ভালো প্রতিটা কাছের পেছনে আমি আছি, তুই স্বপ্ন দেখবি, তোর স্বপ্ন পূরণের জন্য যা যা করা লাগে সব কিছু আমি করবো, তোর পাশে আমি সব সময় আছি, তুই শুধু বাপ আগায় যা, বিশ্বাস কর ভাই তোর সাকসেস নিশ্চিত, তুই শিওর সাকসেস হবি, শিওর সাকসেসফুল হয়ে গেছিস, এখন মেয়েদের সময় কিছু বলবো না, কারণ মেয়েদের চাকরি বা মেয়েদের কাজ করার বিষয়টা আমি পছন্দ করি না। টাকা ইনকাম করার জন্য ছেলেরা বেস্ট, মেয়েরা কেন বলবো, আমি এটা বিশ্বাস করি আসলে। আর যদি আমার মতো হয়, বাবা মা, পরিবার, সমাজ কেউ তোরে দেখতে না পারে না, দাদা, চাচা, চাচি, মামা, কেউ যদি তোর সাপোর্ট না করে, একটা কথাই বলবো ভাই, নিজের উপর বিশ্বাস রাখবি, নিজে কাজ করে যাবি, নিজে পরিশ্রম করবি। যদি আমি সফল না, তাও আমি তোর শিওর দিতে পারি, তুই যদি লাইগা থাকিস এক্ষেত্রেও তোর সফলতা নিশ্চিত। আর তুই এমন কিছু একটা হয়ে দেখাই দেবো, তোর যে কাজটা যেটা তোর বাবা মা চাইছিল, তোর হইতে বলছিল, সেটা হচ্ছে তুই 10 গুণ বেশি লেভেলের কিছু একটা হয়ে গেছিস। তাদেরকে তুই মুখের উপর জবাব দিয়ে দিবি, কথায় না কাজে তোর সফলতার আরও জবাব দেবে, আমার বিশ্বাস। আচ্ছা, অনেকগুলো প্রশ্ন উত্তর পর্ব শেষ করতে পডকাস্টটির একদম শেষ প্রান্তে আমরা চলে আসছি, এবং সর্বশেষ আপনার জন্য যে প্রশ্নটি থাকবে, আজ থেকে 5 বছর পর নিজেকে কিভাবে দেখতে চান? 5 বছর পরে আমি সারা জীবনের জন্য নিজেকে একটা পারফেক্ট মানুষ হিসেবে দেখতে চাই, পারফেক্ট একটা স্বামী হিসেবে দেখতে চাই, কারণ আমার ভালোবাসার মানুষকে একটা পারফেক্ট লাইফ দিতে চাই, ভালোবাসার মানুষ নিজের সন্তানকে। আমি 5 পরিবার নিয়ে ভাবতেছি না, কারণ তারা আমার নিয়ে ভাবে না। আমি তাদের অনেক কথা শুনছি, আশ্চর্য হয় না, জাস্ট নিজের প্রমাণ করতে চাই 5 বছর পর, নিজের টাচ অফ ক্রিয়েশন নামটা বিখ্যাত করতে চাই, ব্যাস। তো দর্শক, আমরা আজকের পডকাস্টটির একদম শেষ প্রান্তে চলে আসছি। শেষ প্রান্তে এসেই যে বিষয়টা আমার মনে হলো যে আমরা শুধুমাত্র একজন কন্টেন্ট ক্রিয়েটর বা ফিল্ম মেকারের কথাই শুনিনি, আমরা শুনেছি একজন স্বপ্নবাজ, সাপোর্টহীন, মানে কোনো ধরনের
কোনো সাপোর্ট পাচ্ছে না কারোর থেকে, এরকম একটা মানুষের জীবন গল্প। আমার উচিত এই ধরনের ফিল্ম মেকারকে বেশি বেশি সাপোর্ট দেওয়া, এগুলা করতে উচিত। দেশকে রিপ্রেজেন্ট করে, তারা রিপ্রেজেন্ট করে, দেশে বিভিন্ন ফান্ড আনে, তারা চাকরির চেয়ে ভালো কিছু করছে। যাই হোক আর তাই হোক, এগুলো বোঝা উচিত। যেসব মা বাবা এরকম ট্যালেন্টেড সন্তান পেয়েও সেগুলোকে অবহেলা করে, মূল্য দিতে জানে না, সেসব মা বাবার কথা ভাবলে কষ্টই হয়। তো যাই হোক, এই ভিডিওর কোনো অংশ, ওনার কোনো গল্পের কোনো অংশ যদি আপনার নিজের সাথে মিলে যায়, তো ভিডিওটিকে শেয়ার করুন, বেশি বেশি লাইক কমেন্ট করুন, যাতে আমরা এরকম পর্ব আরও আনতে পারি। আজকেই শেষ এখানে, তবে শেষ মানে শেষ নয়, ফিরবো আবারও ইনশাআল্লাহ। দেখা হবে আবার নতুন কোনো ফিল্ম নিয়ে, নতুন কোনো ব্লগ, মিউজিক ভিডিও অথবা এই পডকাস্ট নিয়ে খুব তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ।